শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ উত্তেজনা চরমে, প্রতিবেশী দেশটিতে বন্ধ একের পর এক ভিসা কেন্দ্র, ব্যারিকেড ভেঙে দিল্লি দূতাবাসে হিন্দুত্ববাদীদের হামলার চেষ্টা। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, বিশেষ দূত নিয়োগ করে জানালেন দ্বীপটি তার চাই চাই। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সম্প্রতি ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এরই মধ্যে 22 ডিসেম্বর সোমবার সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী 3টি সংগঠন। এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। অনিবার্য কারণ উল্লেখ করে এদিন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ভিসা ও সব ধরনের কনসুলার সেবা স্থগিত থাকবে। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই মিশন ভিসা সেবা বন্ধের কথা জানায়। এদিকে মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাই কমিশনের কাছে বিক্ষোভে ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এমন প্রেক্ষাপটে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো আভাস দিচ্ছে সম্প্রতি ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যাকাণ্ডকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখাতে চাইছে ভারত। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের একটি সূত্র জানিয়েছে, গতকাল বেলা 1:30 থেকে বিকেল 4টার মধ্যে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেসের পাশাপাশি নাস্তিক মঞ্চ এবং অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বাংলাদেশ মিশনের কাছে বিক্ষোভ করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে গতকাল মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করেছে ভিএইচপি। হিন্দুত্ববাদী এই সংগঠন হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনার ন্যায় বিচার ও জবাবদিহির পাশাপাশি আন্তর্জাতিক হস্তক্ষেপ চায়। এদিকে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক স্থাপনায় এরকম পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা 23 ডিসেম্বর মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করে। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে ওই বিক্ষোভে ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। তাদের এই কর্মসূচি ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল, সে কারণে ওই এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছিল। দ্য হিন্দু লিখেছে, 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু এক পর্যায়ে কয়েকশো বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে ফেলে এবং বাংলাদেশ মিশনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ।
বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 23শে ডিসেম্বর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সচিবালয় প্রাঙ্গণে বাংলাদেশের সরকারি কর্মচারীদের সমাবেশে ভাষণ দানকালে বঙ্গবন্ধু তার সোনার বাংলার যে রূপরেখা ঠিক করে রেখেছেন, বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি ও নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে ঠিক সেইভাবে দেশকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করতে তাদের প্রতি আহ্বান জানান। কর্মচারীদের সমাবেশে তাজউদ্দিন আহমেদ বলেন, যারা স্বেচ্ছায় প্রত্যক্ষভাবে দখলদার বাহিনীকে গণহত্যা পরিচালনায় সহায়তা করেছে তাদের কখনো ক্ষমা করা হবে না। যারা বিশেষ পরিস্থিতিতে চাপে পড়ে কাজ করতে বাধ্য হয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঢাকার গভর্নর হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম সভায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয় এদিন। একটি পত্রের সূত্র ধরে মিরপুর চিড়িয়াখানা থেকে প্রায় ৩ মাইল উত্তরে জঙ্গলের গভীরে পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের একটি ঘাঁটি থেকে আধুনিক রাডার, 4টি বিমান বিধ্বংসী কামান, ট্রান্সমিটার যন্ত্র, পূর্ণাঙ্গ টেলিফোন ইউনিট, মেশিন গান, সদ্য আমদানিকৃত বিপুল পরিমাণ চীনা গোলা বারুদ, বিস্ফোরক দ্রব্য, সেনাবাহিনীর বহু ফাইলপত্র ইত্যাদি উদ্ধার করা হয়। কলকাতা থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছে গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। বিবিসির এক খবরে এদিন বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন স্বীকার করেছে যে 9 ডিসেম্বর সপ্তম নৌবহরের আণবিক শক্তিচালিত এন্টারপ্রাইজ সহ ডেস্ট্রয়ার, ক্রুজার, স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান, হেলিকপ্টারবাহী জাহাজ ও 800 সৈন্য ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে। টাস্ক ফোর্স 74 নামে খ্যাত এই মিশন সব সময় বাংলাদেশের উপকূল থেকে একদিনের দূরত্বে অবস্থান করে। ভয়েস অব আমেরিকার এক খবরে বলা হয়, 50 জন আরোহী সহ এক পাকিস্তানি গানবোট 22শে ডিসেম্বর বার্মার আরাকান বিভাগের আকিয়াব এলাকায় আশ্রয় গ্রহণ করে। খবরে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার সহ 2টি পাকিস্তানি বিমান আরাকানের মংদৌ এলাকায় অবতরণ করে। বর্মায় পলায়নের সময় পাকিস্তানের দালাল, কুখ্যাত যুদ্ধাপরাধী মুসলিম লীগ নেতা চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয়। পাকিস্তানি কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, আলোচনার জন্য শেখ মুজিবুর রহমানকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে। এদিন লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউমের সঙ্গে আলোচনাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং জানান, বাংলাদেশে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত একদিনও সৈন্যদের রাখার কোনো ইচ্ছা ভারতের নেই। যুগপথ রাজনৈতিক আন্দোলনের সঙ্গী জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। জামায়াতে উলামায়ে ইসলামকে বিএনপি ছেড়ে দেওয়া আসন 4টি হল সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1 ও নারায়ণগঞ্জ 4। জমিয়তে উলামায়ে ইসলামকে সর্বপ্রাচীন দল হিসেবে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই 4 আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। জাতীয় পার্টির একাংশ জেপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট 119 আসনে 131 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। 23 ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের হলরুমে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ABM রুহুল আমিন হাওলাদার বলেন, সারা দেশে মব সন্ত্রাস চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও দেশ বরেণ্য সাংবাদিক কেউ মবের হাত থেকে রক্ষা পাচ্ছে না। গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়ে ডেনমার্কের সাথে নতুন করে বিরোধের সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্কটিকের বিশাল দ্বীপটি যুক্তরাষ্ট্রে লাগবে উল্লেখ করে সেটিকে নিজেদের অংশ হিসেবে যুক্ত করার কথা পুনরায় বলেছেন তিনি।
লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রির ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জাতীয় সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং আমাদের এটি পেতেই হবে। তিনি বলেন, গ্রিনল্যান্ডে বিশেষ দূত হিসেবে দায়িত্বের নেতৃত্ব দেবেন ল্যান্ড্রি। ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে কোপেনহেগেন। তারা জানিয়েছে এই পদক্ষেপের ব্যাখ্যা চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে দেশটির কর্তৃপক্ষ। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, এই দ্বীপটি নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। এদিকে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর ল্যান্ড্রি বলেছেন, গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে যুক্ত করার জন্য স্বেচ্ছাসেবক পদে কাজ করা সম্মানের। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপি এর খসড়া চূড়ান্ত হয়েছে। আগামী মাসে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 22 ডিসেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি সম্পাদিত হলে স্বাক্ষরের প্রথম দিন থেকে বাংলাদেশের 7,389টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে জাপানের 1,039টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। উভয় দেশের মন্ত্রী পরিষদের অনুমোদন ও পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষের পর এটি আগামী মাসে স্বাক্ষরিত হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্ড্রিককে 6 মাসের জন্য ধারে দলে নিচ্ছে ফ্রান্সের ক্লাব লিও। দুই ক্লাবের মধ্যে সোমবার এই চুক্তি চূড়ান্ত হয়েছে। এই ধারের চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানা গেছে। গত কয়েক সপ্তাহ ধরেই রিয়াল মাদ্রিদ ও লিওর মধ্যে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সোমবার পূর্ণ সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।